প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো নিচের কোনটি প্রাইমারি দূষক। তো প্রাইমারি দূষক কোনটি, যেটা উৎস থেকে সরাসরি উৎপন্ন হয়। তো উৎস থেকে সরাসরি উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, NH3, H2S, ধূলিকণা, ধোঁয়া, ছাই। তো NO এই অপশনে আছে, অর্থাৎ নাইট্রোজেন মনোঅক্সাইড এটা অপশনে আছে, তার মানে এটা হলো কি আমাদের প্রাইমারি দূষক। সেকেন্ডারি দূষক, তো প্রাইমারি দূষকের সাথে অপর কোনো দূষক মিশে যে নতুন দূষক উৎপন্ন করে সেটাকে কি বলা হয় বলো, সেকেন্ডারি দূষক বলা হয়ে থাকে। তো কার্বন ডাইঅক্সাইড আমাদের প্রাইমারি দূষক, সালফার ডাইঅক্সাইড প্রাইমারি দূষক, তারপরে কার্বন মনোঅক্সাইড প্রাইমারি দূষক, উৎস থেকে এরা সরাসরি উৎপন্ন হয়। O3 মানে একটা অক্সিজেন গ্যাস আরো একটা অক্সিজেনের সাথে মিশে কি তৈরি করে, সেকেন্ডারি দূষক উৎপন্ন করে। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, তো আমাদের হাইড্রোকার্বন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, O3 এটা এগুলা ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য। তাই এখানে প্রশ্ন আছে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না। তো সেক্ষেত্রে হাইড্রোকার্বন তো রাখেই, নাইট্রিক অক্সাইডও রাখে, নাইট্রোজেন ডাইঅক্সাইডও রাখে, O3 রাখে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রাখে, O3 রাখে। CFC আমাদের ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে, এটা আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে অধিক দায়ী, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে, গ্রিন হাউস গ্যাস কিন্তু অনেকগুলো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, O3, তারপরে নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো সবই কিন্তু কি গ্রিন হাউস গ্যাস। তো কার্বন ডাইঅক্সাইড থাকে গ্রিন হাউসের মধ্যে 50% থাকে, কতটুকু থাকে 50%, মনে রাখো কিন্তু। তো কার্বন ডাইঅক্সাইড অধিক দায়ী। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। ফ্রিয়ন 12 এর সংকেত কোনটি, তো ফ্রিয়নের সংকেত বানানোর জন্য আমাকে CFCর বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন। CFC হলো ক্লোরোফ্লোরোকার্বনস, মানে আমাদের হিমায়ক কারক বা ঠান্ডা কারক রূপে যে গ্যাসগুলো ব্যবহার করে সেটা হলো CFC। তো CFCর বাণিজ্যিক নাম ফ্রিয়ন। ফ্রিয়নের সাথে একটা সংখ্যা থাকে, এখানে সংখ্যা থাকে। তো সেই সংখ্যা হলো, ধরো সেই সংখ্যাকে 90-র সাথে যোগ করলে যে মানটা পাওয়া যায়, 3টা ডিজিট পাওয়া যায়, XYZ। তো প্রথম ডিজিট হলো কার্বন সংখ্যা, দ্বিতীয় ডিজিট হলো হাইড্রোজেন সংখ্যা, আর তৃতীয় ডিজিট হলো ফ্লোরিন। তো বাকি হাতে ক্লোরিন বসবে। তো ফ্রিয়ন 12, তার মানে 90 এর সাথে 12 যোগ করলে সেটা হয় কত, 102। অর্থাৎ প্রথম যে সংখ্যা সেটা কার্বন, মাঝেরটা হাইড্রোজেন, শেষেরটা কি বলো, ফ্লোরিন। তাহলে এখানে কার্বন আছে একটা, ফ্লোরিন আছে কয়টা, দুইটা। তো দুইটা ফ্লোরিন দিলাম, আর কার্বনের বাকি হাতে কি বসবে, কার্বনের হাত তো 4টা, বাকি হাতে কি বসবে, ক্লোরিন। তার মানে এইখানে হবে CF2Cl2 হবে, কি হবে, CF2Cl2 হবে। ওকে, আরো একটা যদি আমি করি, এটা করছি তো আরো একটা করি। ফ্রিয়ন ধরো 21-এর সংকেতই আসলো, তো সেক্ষেত্রে আমাকে 90 এর সাথে কি করতে হবে, 21 যোগ করতে হবে। 21 যোগ করলে এখানে কত হবে, 1 1 1 মানে 111 আসবে। তো প্রথমটা হলো কার্বন সংখ্যা, মাঝেরটা হলো হাইড্রোজেন, শেষেরটা হলো কি ফ্লোরিন। তার মানে কার্বনের 4টা হাত, তো 4 হাতের এক হাতে এই ফ্লোরিন আসবে, এক হাতে হাইড্রোজেন, তো বাকি হাত ফাঁকা থাকে, সেই ফাঁকা হাতে ক্লোরিন বসবে। তার মানে এখানে তৈরি হবে সি, সরি এটা তো হাইড্রোজেন, হাইড্রোজেন বসবে, CHCl2, এটা তৈরি হবে। এটা হলো ফ্রিয়ন 21-এর সংকেত। এভাবে কিন্তু 90 এর সাথে 21 যোগ করেই আমরা কি তৈরি করতে, মানে ফ্রিয়ন সংখ্যা যোগ করেই আমরা ফ্রিয়নের সংকেত তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সংকেত আসলো CF2Cl2, এটা হলো কি ফ্রিয়ন 12 এর সংকেত, CF2Cl2 মানে CCl2CF2, এটা ফ্রিয়ন 12 এর সংকেত। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী এই CFC বা ফ্রিয়ন মানে CF2Cl2। অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত থাকে, সেটা 5.6 থাকে। যে বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6, সেই বৃষ্টিকে কি বলা হয়, অ্যাসিড বৃষ্টি বলা হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী কোনটি, সেটা দেখো, অক্সিজেন তো দায়ী না, কার্বন মনোক্সাইডও দায়ী না। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেটার পিএইচ এই 5.6 এর বেশি হয়, এ কারণে সেটাকে কি বলা হয়, অ্যাসিড বৃষ্টি বলা হয়ে থাকে না। তো সালফার ডাইঅক্সাইড হলো সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, এই কারণে সালফার ডাইঅক্সাইড হলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী। কোনটি বেশি তীব্র অ্যাসিড, যদি এরকম জৈব যৌগের অ্যাসিড থাকে, কার্বন সংখ্যা যার কম থাকবে সেটা অধিক শক্তিশালী অ্যাসিড। একটু মনে রাখবো, কার্বন সংখ্যা যার কম অথবা ক্লোরিন যদি যুক্ত থাকে, কার্বন সংখ্যা যার কম অথবা ক্লোরিন যত বেশি যুক্ত থাকবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী, একটু মনে রাখবো। এরপরে এই CO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি, আসো অনুবন্ধী ক্ষারক শিখি। অনুবন্ধী ক্ষারক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক। তো কারো যদি অনুবন্ধী ক্ষারক বানাইতে বলে, সে কিন্তু অ্যাসিড, মানে এটা ক্ষারক হইলে, অনুবন্ধী ক্ষারক হইলে ইনি অ্যাসিড। আর অ্যাসিডের কাজ কি, প্রোটন দান করা। তার মানে এইটা প্রোটন দান করে দিবে। তো প্রোটন দান করার পর মানে এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, প্লাস আকারে বের হয়ে গেল। এক্ষেত্রে তো আগে একটা মাইনাস ছিল, আর এই প্লাস আরো একটা মাইনাসের সাথে যুক্ত ছিল,
তার মানে সেই মাইনাসটার আবির্ভাব হওয়ার কারণে এখানে 2 মাইনাস হয়ে গেছে, তার মানে CO3 2 মাইনাস। তো এই CO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারকের সংকেত কিন্তু CO3 2 মাইনাস, তার মানে এইখানে আমার যে অ্যান্সারটা হবে এই CO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক হলো CO3 2 মাইনাস। তো সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে এর মান কোনটি? যে অ্যাসিডের পিকে এর মান যত কম ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী, তার মানে এইটা হবে মানে এক যদি হয় মানে যত কম তত বেশি কি বলো শক্তিশালী। আচ্ছা, নিচের কোন জোড়া লুইস অ্যাসিড সাধারণত অষ্টক অসম্পূর্ণ যৌগ? যেমন ধরো অ্যালুমিনিয়ামের চারপাশে 3টা বন্ধন আছে, বোরনের চারপাশে 3টা বন্ধন আছে, বোরনের চারপাশে 3টা বন্ধন আছে। তো এক একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে এখানে চারপাশে 6টা ইলেকট্রন আছে, এখানে 6টা ইলেকট্রন, তার মানে এরা অষ্টক অসম্পূর্ণ যৌগ। অষ্টক অসম্পূর্ণ যৌগরা সাধারণত লুইস অ্যাসিড, AlCl3 বা BCl3। কোনটি তীব্র অ্যাসিড? তো যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান বেশি সেটা অধিক শক্তিশালী, যেমন HNO3 এর N পরমাণুর কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +5, HNO2 এর N পরমাণুর জারণ সংখ্যা +3, H2SO4 এর S পরমাণুর কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +6, H2SO3 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +4। তো এর ক্ষেত্রে জারণ সংখ্যাটা বেশি, এই কারণে এটা অধিক শক্তিশালী, তার মানে আমার H2SO4 অধিক শক্তিশালী। কোনটি লুইস অ্যাসিডের উদাহরণ? উপরেই আছে AlCl3। আচ্ছা, তারপরে NO2 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড, তার মানে এটা ক্ষারক। NO2 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড, তার মানে ইনাকে কি হইতে হবে? ক্ষারক হইতে হবে। ক্ষারকের কাজ হলো প্রোটন গ্রহণ করা, তো ইনি প্রোটন গ্রহণ করলে এখানে একটা মাইনাস আছে আর প্লাস আছে, 0 হয়ে যায়, তো HNO2 তে পরিণত হয়, তার মানে এইখানে আমার সঠিক উত্তর হবে HNO2। নিচের কোনটি লুইস ক্ষার যার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে বা ইলেকট্রনের আধিক্য আছে সেটাই কি বলতো লুইস ক্ষারক? তো দেখো কার্বন মনোক্সাইডের কার্বনে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এছাড়াও NH3 H2O এগুলো হলো কি লুইস ক্ষারক, মনে রাখবো, তার মানে কার্বন মনোক্সাইড লুইস ক্ষারক। HCO3 মাইনাস প্লাস H2O উভমুখী বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে, এই বিক্রিয়া H2O এর অনুবন্ধী অম্ল কোনটি? তো H2O এর অনুবন্ধী অম্লের কথা বলছে, তার মানে H2O একটা ক্ষারক, প্রোটন গ্রহণ করবে। তো H2O যদি একটা প্রোটন গ্রহণ করে তাহলে তৈরি হয় কি? এখানে হাইড্রোজেন হয়ে যায় 3টা আর অক্সিজেন একটা আর উপরে প্লাস, তার মানে H3O প্লাস তৈরি করবে, তার মানে H2O এর অনুবন্ধী অম্ল হলো H3O প্লাস, তার মানে এটা হবে কি বলো H3O প্লাস। আচ্ছা, তারপরে এরপরে আছে H2CO3 প্লাস H2O উভমুখী বিক্রিয়ার মাধ্যমে HCO3 মাইনাস আর H3O প্লাস উৎপন্ন করছে, বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল জোড় কোনটি? এরকম একটা প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে অনুবন্ধী অম্ল জোড় কোনটি হবে? তো সেক্ষেত্রে দেখো যে এইটা বিক্রিয়াকালে প্রোটন দান করছে, দান করে H3O প্লাস বানাইছে, তো এইটা হলো এখানে ক্ষারক। তো ক্ষারক থেকে কি হয়? অনুবন্ধী মানে ক্ষারক হওয়ার কারণে এটা প্রোটন গ্রহণ করছে, অনুবন্ধী অম্ল তৈরি হয়। আর এটা যেহেতু প্রোটন দান করছে তার মানে এটা হলো অ্যাসিড, এটা প্রোটন দান করে দিছে একে, তার মানে অ্যাসিড অনুবন্ধী অম্ল অ্যাসিড জোড় হলো H3O প্লাস আর H2CO3 এই। তারপরে H2CO3 প্লাস H2O এত বিক্রিয়া আছে, H2CO3 এর অনুবন্ধী ক্ষারক, তার মানে এটা একটা অ্যাসিড, তার মানে এটা যদি অ্যাসিড হয় প্রোটন দান করবে, তো প্রোটন দান করার পর কোনটা তৈরি হয়? এই যে প্রোটন দান করে HCO3 মাইনাস তৈরি করছে, তার মানে এই যে HCO3 মাইনাস তৈরি করছে প্রোটন দান করার পর, তার মানে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। NH3 HCl, এখানে কিন্তু এটা ক্ষার আর HCl একটা অ্যাসিড, ক্ষার থেকে তৈরি হয় অনুবন্ধী অ্যাসিড আর অ্যাসিড থেকে তৈরি হয় অনুবন্ধী ক্ষার, তার মানে ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়েছে, তার মানে NH4 প্লাস। আচ্ছা, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস হলো ভূগর্ভস্থ পানি, এটা মনে রাখবা। একটি পুকুরের পানির ডিও এর মান 4 হলে পানিটি হবে কি? বিশুদ্ধ পানি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, ডিও এর মান অনুমোদিত, ডিও WHO অনুমোদিত ডিও এর মান হলো 5 থেকে 6, পিএইচ মান কত? 6.5 থেকে 8.5, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিওডি হলো 6 ppm, সিওডি হলো 10 ppm, আর্সেনিকের WHO মাত্রা হলো কত? 0.01 ppm। এটা ব্ল্যাক ফুড ডিজিজ সৃষ্টির জন্য দায়ী। আর বাংলাদেশের মানুষ একটু বেশি গ্রহণ করতে পারে, এজন্য আর্সেনিকের সহনীয় মাত্রা কত? 0.05 ppm এটা। আর এই হলো কাহিনী। তো আসি এরপরে, মাঝে মাঝে পুকুরের পানির উপরের অংশে হা করে শ্বাস নেয় মাছ, পুকুরের মাছ পানির উপরের অংশে হা করে শ্বাস নেয়, এই অবস্থার কারণ পানির ডিও এর মান কম। ডিও মানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। কোন ধরনের দূষক পানির ডিও এর মান হ্রাস করে? অবশ্যই জৈব দূষক, গাছের পাতা টাতা সবই হলো কি জৈব দূষক। কৃষিকাজের সারফেস ওয়াটারের উপযুক্ত তার মানদণ্ড কোনটি? সেটা হলো পিএইচ, আগে পিএইচ নির্ণয় করতে হয়। কার্বন ডাইঅক্সাইডের দুটি প্রধান সিঙ্ক মানে গ্রাহক সমুদ্রের পানি আর হলো উদ্ভিদ। আচ্ছা, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা এই যে বেশি, 0.05 ppm, অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। WHO এর নির্দেশনা মতে পানির আর্সেনিক এর নিরাপদ মাত্রা হলো 0.01, আর বাংলাদেশের জন্য বেশি। সহনীয় মাত্রা কত? অবশ্যই 0.05। H2S এর
কত ppm মাত্রা মানুষের মৃত্যু ঘটাতে পারে? অবশ্যই সেটা 50 ppm সর্বোচ্চ যদি থাকে সেটাই মৃত্যু ঘটাতে পারবে। মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্য রক্তের হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দান করে? সেটা হলো ক্রোমিয়াম। মনে রাখবো ক্রোমিয়াম। মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? অবশ্যই আর্সেনিক। মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে হাড় ভঙ্গুর হয়? ক্যাডমিয়াম। আর কোন ভারী ধাতুর আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর আইকিউ হ্রাস পায়? সেটা হলো লেড। সেটা হলো কি বলো? লেড। লেডের কারণে আইকিউ হ্রাস পায়, ক্যাডমিয়ামের কারণে হাড় ভঙ্গুর হয়, আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, আর ক্রোমিয়ামের কারণে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা পায়। ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।